হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় চ্যাপ্টার 16 ইমার্জেন্সি প্রভিশন সম্পর্কে জানব। জাতীয় জরুরিকালীন অবস্থা বা জরুরিকালীন অবস্থা। দ্য ইমার্জেন্সি প্রভিশনস আর contained in part 18 of the constitution from article 352 to 360। আমাদের সংবিধানে পার্ট 18তে আর্টিকেল 352 থেকে 360 এর মধ্যে ইমার্জেন্সি কথা রয়েছে, জরুরিকালীন অবস্থার কথা রয়েছে। দিস প্রভিশন এনেবল দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট টু মিট এনি অ্যাবনর্মাল সিচুয়েশন এফেক্টিভলি। কোনো একটা বিরূপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই প্রভিশনসটা আমাদের সংবিধানে রয়েছে। দ্য র্যাশনালিটি বিহাইন্ড দ্য ইনকর্পোরেশন অফ দিস প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন ইজ টু সেফগার্ড দ্য সভারেন্টি, ইউনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কান্ট্রি। তো ইমার্জেন্সি ডাকা কেন হয়ে থাকে? দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, অখণ্ডতা রক্ষা করার জন্য, একতা রক্ষা করার জন্য, ইউনিটি একতা এবং ইন্টিগ্রিটি অখণ্ডতা এবং সিকিউরিটির জন্য, এবং ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমটাকে বজায় রাখার জন্য, এবং সংবিধানজনিত যে শাসন সেটা বজায় রাখার জন্য। এই সামগ্রিকভাবে এই সমস্ত বজায় রাখার জন্যই কিন্তু ইমার্জেন্সিটা ডাকা হয়ে থাকে। ডিউরিং অ্যান এমার্জেন্সি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বিকামস অল পাওয়ারফুল অ্যান্ড দ্য স্টেট গো ইনটু দ্য টোটাল কন্ট্রোল অফ দ্য সেন্টার। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন এমার্জেন্সি ডাকা হয়, এমার্জেন্সি চলছে, সেই সময় আমাদের রাজ্যগুলো পুরোপুরি 100% সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে চলে আসে। স্টেট আর তখন কোনো পাওয়ারফুল থাকে না, পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেটের কোনো ভূমিকা থাকে না, স্টেট গভর্নমেন্টের কোনো ভূমিকা থাকে না, পুরোপুরি সেন্টার যা বলবে সেইভাবেই কিন্তু সারা দেশ চলবে। It converts the federal structure into a unitary one without a formal amendment of the constitution. ফেডারেল স্ট্রাকচার থেকে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো থেকে সরাসরি ইউনিটারি পরিকাঠামোয় চলে আসে, কেন্দ্রীভূত যে পরিকাঠামো সেই অবস্থায় চলে আসে পুরোপুরি, কোনো রকম সংবিধান সংশোধন ছাড়াই। This kind of transformation of the political system from federal during normal time to unitary during emergency is a unique feature of the Indian Constitution. এই যে পরিস্থিতি, এই যে ফেডারেল অবস্থা থেকে ইউনিটারি অবস্থায় চলে আসা, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ইউনিক ফিচার্স। এই বৈশিষ্ট্য অন্য সংবিধানে কিন্তু নেই। এই যে ফেডারেল অবস্থা থেকে পুরোপুরি ইউনিটারি অবস্থায় চলে আসছে, ইমার্জেন্সির সময় পুরোপুরি সেন্ট্রাল কন্ট্রোল করছে সমস্ত দেশকে, এই অবস্থাটা ভারতেই একমাত্র রয়েছে, ইউনিক ব্যাপার। ইন দিস কনটেক্সট ডক্টর বি.আর. আম্বেদকর অবজার্ভড ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্যাট, বি.আর. আম্বেদকর এই সংক্রান্ত বিষয়ে সংবিধান সভায় কি বলেছিলেন সেটা বলা রয়েছে এখানে। অল ফেডারেল সিস্টেম ইনক্লুডিং আমেরিকান আর প্লেসড ইন দ্য টাইট মডেল অফ ফেডারালিজম। No matter what the circumstances, it cannot change its form and shape. It can never be unitary. On the other hand, the Constitution of India can be both unitary as well as federal according to the requirements of the time and circumstances. In normal times, it is formed to work as a federal system, but in times of emergency, it is so designed as to make it work as though it was a unitary system. তো এই বিষয়টা এখানে বলা রয়েছে যে আমেরিকার সংবিধান যেমন কখনোই ফেডারালিজম থেকে ইউনিটারি অবস্থায় আসে না, সেটা সবসময়তেই ফেডারাল থাকে। আমেরিকার সংবিধান যেমনই পরিস্থিতি হোক না কেন, ভারতের পরিস্থিতি কিন্তু ইউনিক। এটা সময় অনুযায়ী যখন যেমন প্রয়োজন তখন ফেডারাল থাকে, আবার যখন প্রয়োজন ইউনিটারি হবার তখন ইউনিটারি হয়ে যায়। তো এই বিষয়টাই, বৈশিষ্ট্যটাই এখানে উনি তুলে ধরছেন ডক্টর বি.আর. আম্বেদকরের উক্তি এটা। দ্য কনস্টিটিউশন স্টিপুলেটস 3 টাইপ অফ এমার্জেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 ধরনের এমার্জেন্সির কথা সংবিধানে বলা রয়েছে। নাম্বার 1, অ্যান এমার্জেন্সি ডিউ টু ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্মড রেবেলিয়ন, আর্টিকেল 352, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 352তে বলা হচ্ছে যে এমার্জেন্সি হতে পারে কেন? যুদ্ধের সময়, এক্সটার্নাল অ্যাগ্রেশন অর্থাৎ বহিরাগত কোনো শত্রুর আক্রমণের সময়, এবং আর্ম রেবেলিয়ন অর্থাৎ সেনা অভ্যুত্থান, সেনা যদি বিদ্রোহ করে সেই সময়। দিস ইজ পপুলারলি নোন অ্যাজ ন্যাশনাল এমার্জেন্সি। এটাকেই জাতীয় এমার্জেন্সি বলা হয়। অর্থাৎ সমস্ত দেশে যখন এমার্জেন্সি আর্টিকেল
352 অনুযায়ী ডাকা হয়, তখন এই ক্ষেত্রে এমার্জেন্সিটা ডাকা হয় আর্টিকেল 352 অনুযায়ী। However, the Constitution employs the expression proclamation of emergency to denote an emergency of this type. তো এই টাইপটা যখন বলা হয়, অর্থাৎ এই ধরনের ইমার্জেন্সি যখন ডাকা হয় সেটাকে বলা হচ্ছে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি। এমার্জেন্সি ডাকার বিষয়টাকে বলা হচ্ছে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি। এরপরে আর্টিকেল 356 কি বলা হচ্ছে, সেকেন্ড অবস্থায় কি হতে পারে? অ্যান এমার্জেন্সি ডিউ টু ফেইলিয়ার অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেটস। রাজ্যে সাংবিধানিক পরিস্থিতির যদি অবনমন ঘটে সেই সময়ে যে এমার্জেন্সি ডাকা হয় সেটাকে বলা হচ্ছে আর্টিকেল 360 অনুযায়ী, যেটাকে বলা হচ্ছে দিস ইজ পপুলারলি নোন অ্যাজ প্রেসিডেন্ট রুল, অর্থাৎ প্রেসিডেন্ট রুল যেটাকে আমরা বলে থাকি। ইট ইজ অলসো নোন বাই টু আদার নেমস, স্টেট এমার্জেন্সি অর কনস্টিটিউশনাল এমার্জেন্সি। এটাকে স্টেট এমার্জেন্সিও বলা হয়ে থাকে, অর্থাৎ ওই পার্টিকুলার রাজ্যটাতে যখন এমার্জেন্সি ডাকা হচ্ছে সেটা, আর এটাকে কনস্টিটিউশনাল এমার্জেন্সিও বলা হয়ে থাকে, সাংবিধানিক এমার্জেন্সিও বলা হয়ে থাকে, প্রেসিডেন্ট রুলও বলা হয়ে থাকে, এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি বলা হয়ে থাকে, কনস্টিটিউশনাল এমার্জেন্সিও বলা হয়ে থাকে এই আর্টিকেল 356 অনুযায়ী যখন কোনো একটা পার্টিকুলার রাজ্যে এমার্জেন্সি ডাকা হয়। However, the Constitution does not use the word emergency for this situation. তো এমার্জেন্সি শব্দটা কিন্তু এই অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হয়নি। এখানে কি বলা হচ্ছে? ফেইলিয়ার অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। তো সাংবিধানিক যে পরিকাঠামো পুরোটা সেটা যদি ভেঙে পড়ে সেই রাজ্যে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে। তো যাই হোক, এই স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি কথাটা সংবিধানে ইউজ করা হয়নি, এটা মনে রাখতে হবে। নাম্বার 3, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিউ টু এ থ্রেট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর ক্রেডিট অফ ইন্ডিয়া। আর্থিক জরুরি অবস্থা, অর্থনীতি যখন ভেঙে পড়ে দেশের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যখন ব্যাহত হয়, স্থিতাবস্থা যখন ব্যাহত হয় অর্থনীতির ক্ষেত্রে, তখন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডাকা হতে পারে আর্টিকেল 360 অনুযায়ী। তো খুব গুরুত্বপূর্ণ এই 3টি আর্টিকেল এবং কোন অবস্থায় ডাকা হয়ে থাকে সেটাকে কি বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে বলা রয়েছে গ্রাউন্ড অফ ডিক্লারেশন, কোন কোন পরিস্থিতিতে জাতীয় এমার্জেন্সিটা ডাকা হয়, ন্যাশনাল এমার্জেন্সিটা ডাকা হয়। আন্ডার আর্টিকেল 352 the president can declare a national emergency when the security of India or a part of it is threatened by war or external aggression or armed rebellion. Very very important. প্রেসিডেন্ট এমার্জেন্সি ডাকছেন, প্রেসিডেন্ট এমার্জেন্সি ডাকেন, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। সিকিউরিটি অফ ইন্ডিয়া অর এ পার্ট অফ ইট ইজ থ্রেটেন্ড, ভারতের যে সিকিউরিটি অথবা কোনো একটা অংশের সিকিউরিটি যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে অথবা আর্ম রেবিলিয়নের ক্ষেত্রে অথবা যুদ্ধের ক্ষেত্রে, যেটা আমরা আগেই দেখলাম, এই পরিস্থিতিতে তিনি এমার্জেন্সি ডাকেন। It may be noted that the president can declare a national emergency even before the actual occurrence of war or external aggression or armed rebellion. সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যুদ্ধের আগেই বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের আগেই বা আর্ম রেবিলিয়ন হওয়ার আগেই তিনি কিন্তু এমার্জেন্সি ডাকতে পারেন। এরকম নয় যে যুদ্ধ শুরু হলো তারপর এমার্জেন্সি ডাকছেন বা আর্ম রেবিলিয়ন হলো তারপর এমার্জেন্সি ডাকছেন, এই পরিস্থিতির আগেও কিন্তু তিনি এমার্জেন্সি ডাকতে পারেন। if he is satisfied that there is an imminent danger, অর্থাৎ বিপদ আসতে চলেছে এরকম অবস্থা তিনি যদি বুঝতে পারেন, তাহলে তিনি কিন্তু এমার্জেন্সি ডাকতে পারেন ওই ঘটনা ঘটার আগেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য প্রেসিডেন্ট ক্যান অলসো ইস্যু different proclamation on ground of war, external aggression, armed rebellion or imminent danger of thereof, whether or not there is a proclamation already issued by him and such proclamation is in operation. This provision was added by the 38th Amendment Act of 1975. অর্থাৎ এই 38তম সংবিধান সংশোধনীতে 1975 সালে একটা বিষয় এখানে কিন্তু অ্যাড হচ্ছে।
এই যে ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং আর্ম রেবিলিয়ন অথবা ডেঞ্জার আসতে চলেছে, এরকম অবস্থায় বিপদ আসতে চলেছে, এরকম অবস্থায় তিনি কিন্তু এই অলরেডি যদি এই অবস্থাটা থাকে, বজায় থাকে, তখনও কিন্তু তিনি কিন্তু এই এমার্জেন্সিটা ডাকতে পারেন। তো এই বিষয়টাই এখানে তুলে ধরা হচ্ছে, যেটা কিন্তু মূল সংবিধানে ছিল না, মনে রাখতে হবে। 1975 সালে 38তম সংবিধান সংশোধনীতে তিনি কিন্তু এই বিষয়টা কিন্তু অ্যাড করা হচ্ছে। দ্য প্রেসিডেন্ট ক্যান অলসো ইস্যু ডিফারেন্ট প্রোক্লামেশন on ground of war, external aggression, armed rebellion, or imminent danger thereof war, whether or not there is a proclamation already issued by him and such proclamation is in operation. তো এইরকম অবস্থাতেও কিন্তু প্রেসিডেন্ট এমার্জেন্সি ডাকতে পারেন পরবর্তী সময়, অর্থাৎ একটা অবস্থা চলছে অলরেডি বা অন্য ধরনের কোনো একটা অবস্থা তৈরি হয়েছে। তো এই যে একটা জটিল পরিস্থিতি, এই জটিল পরিস্থিতির মধ্যে যে কি হতে পারে সেটা কিন্তু পরবর্তী সময় সংবিধানে অ্যাড হচ্ছে 38তম সংবিধান সংশোধনী 1975-এ। When a national emergency is declared on the ground of war or external aggression, it is known as external emergency. Very, very important. এক্সটার্নাল এমার্জেন্সি কেন? কারণ যুদ্ধ হওয়া মানে সেটা কোনো বাইরের দেশের সাথে হচ্ছে, এবং এক্সটার্নাল অ্যাগ্রেশন মানেও কিন্তু সেটা বাইরের দেশেরই কেউ করছে। সেই জন্যে এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল এমার্জেন্সি। অন দ্য আদার হ্যান্ড, হোয়েন ইট ইজ ডিক্লেয়ার্ড অন দ্য গ্রাউন্ড অফ আর্ম রেবিলিয়ন, ইট ইজ নোন অ্যাজ ইন্টারনাল এমার্জেন্সি। কারণ আর্ম রেবিলিয়ন অর্থাৎ সেনা অভ্যুত্থান, অর্থাৎ যারা সেনা রয়েছে তারা বিদ্রোহ করছে, অর্থাৎ দেশেরই সেনা তারা, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল এমার্জেন্সি এবং এক্সটার্নাল এমার্জেন্সি। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়। A proclamation of national emergency may be applicable to the entire country or only a part of it. খুব গুরুত্বপূর্ণ বিষয়। ন্যাশনাল এমার্জেন্সি মানেই যে পুরো দেশে 100% এরিয়াতে ন্যাশনাল এমার্জেন্সি থাকবে এরকম নয়, দেশের কিছুটা অংশেও ন্যাশনাল এমার্জেন্সি বজায় রাখতে পারে। The 42nd Amendment Act of 1976 enabled the President to limit the operation of a national emergency to a specified part of India. অর্থাৎ এই অংশটাও মূল সংবিধানে ছিল না যে ন্যাশনাল এমার্জেন্সি পুরো দেশেই থাকবে, এই বিষয়টা আগে ছিল, কিন্তু অল্প কিছুটা অংশেও ন্যাশনাল এমার্জেন্সি থাকতে পারে সেই বিষয়টা কিন্তু আগে ছিল না। সেটা 42তম সংবিধান সংশোধনী 1976 সালে অ্যাড হচ্ছে। Originally, the Constitution mentioned internal disturbance as a third ground for the proclamation of the national emergency, but the expression was too vague and had a wider connotations. Hence, the 44th Amendment Act of 1978 substitute the word armed rebellion for internal disturbance. Thus, it is no longer possible to declare a national emergency on the ground of internal disturbance, what was done as by 1975 by the Congress government headed by Indira Gandhi. Very, very important বিষয়। ভারতের ইতিহাসে, ভারতের এমার্জেন্সির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যে এমার্জেন্সিটা ডাকা হয়েছিল 1975 সালে ইন্টারনাল ডিস্টারবেন্সের উপর ভিত্তি করে। আগে সংবিধানে কিন্তু আর্ম রেবিলিয়ন এই বিষয়টা ছিল না, ছিল কি ইন্টারনাল ডিস্টারবেন্স, আভ্যন্তরীণ গোলযোগ। এখন এই আভ্যন্তরীণ গোলযোগটা যে ঠিক কী সেটা সংবিধানে ডিটেলসে ব্যাখ্যা বলা নেই, এর বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে। তো এই জায়গার একটা সুযোগ নিয়ে 1975 সালে কিন্তু এমার্জেন্সি ডাকা হয়েছিল, যেটা পরে ইনভ্যালিড ঘোষণা করা হয় পরবর্তীকালে, যে এটা কিন্তু মানে ডাকার কোনো কারণই ছিল না, কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্স একটা যে কোনো কারণ দেখিয়ে করে এই অবস্থা যাতে ভবিষ্যতে আর না হয় সেই জন্য কিন্তু 44তম সংবিধান সংশোধনী 1978-এ এই ওয়ার্ডটাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে আর্ম রেবিলিয়ন কথাটা আনা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। The President, however, can proclaim a national emergency only after receiving a written recommendation from the Cabinet. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মন্ত্রিসভা থেকে প্রেসিডেন্ট রিটেন রেকমেন্ডেশন পেলে তবেই কিন্তু একটা ন্যাশনাল এমার্জেন্সি প্রেসিডেন্ট ডাকতে পারছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রেসিডেন্টের হঠাৎ ইচ্ছা হলো কারোর সাথে কনসাল্ট না করে এমার্জেন্সি ডেকে দিলেন, সেটা হবে না, সেটা হয় না। এখানে মন্ত্রিসভা থেকে রিটেন রেকমেন্ডেশন চাই, কোনো মৌখিক নয় কিন্তু, কারণ সেটা রেকর্ড থাকছে না। তো রিটেন রেকমেন্ডেশন চাই, যাতে তবেই প্রেসিডেন্ট কিন্তু এমার্জেন্সি ডাকতে পারছেন। দিস মিন দ্যাট দ্য এমার্জেন্সি ক্যান বি ডিক্লেয়ার্ড অনলি দ্য কনকারেন্স অফ দ্য ক্যাবিনেট আর নট মেরিল অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। সুতরাং প্রধানমন্ত্রী শুধু একা
প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে এমার্জেন্সি ডেকে দিলেন, সেটা কিন্তু হয় না। পুরো মন্ত্রিসভা থেকে যেটা যদি অ্যাপ্রুভ করা হয় তবেই কিন্তু সেটা রিটেন ডকুমেন্ট প্রেসিডেন্টকে দিলে তবেই কিন্তু তিনি এমার্জেন্সি ডাকতে পারছেন। এখানে কোনো কেউ একা ডিসিশন নিতে পারছে না। In 1975, then Prime Minister Indira Gandhi advised the President to proclaim emergency without consulting her cabinet. The cabinet was informed on the proclamation after it was made as a fait accompli. The 44th Amendment Act of 1978 introduced this safeguard to eliminate any possibility of the Prime Minister alone taking a decision in this regard. তাহলে এই বিষয়টাও কিন্তু 44তম সংবিধান সংশোধনী 1978 অ্যাড করা হচ্ছে যে কেউ একা কোনো প্রাইম মিনিস্টার এই ডিসিশনটা নিয়ে না নেন, যেটা করেছিলেন ইন্দিরা গান্ধী এই 1975-এর এমার্জেন্সির সময়, যে কারোর সাথে পরামর্শ না করে তিনি প্রেসিডেন্টকে গিয়ে সোজা বললেন যে এমার্জেন্সি ডেকে দাও, প্রেসিডেন্ট এমার্জেন্সি ডেকে দিলেন। সেই বিষয়টা যেন আর না হয়, সেই জন্যই কিন্তু 44তম সংবিধান সংশোধনীতে এই বিষয়টা আনা হয় যে ক্যাবিনেট থেকে লিখিত অ্যাপ্রুভাল পেলে তবে এমার্জেন্সি ডাকতে পারবেন প্রেসিডেন্ট। The 38th Amendment Act of 1975 made the declaration of a national emergency immune from the judicial review, but this provision was subsequently deleted by the 44th Amendment Act of 1978. Very, very important. এখানে 1975 বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে যে অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি পার্লামেন্টকে একটা বিরাট বড় ক্ষমতা দেওয়ার জন্যই করা হয়েছে এবং জুডিশিয়ারি বিষয়টাকে অ্যাভয়েড করা হচ্ছে, অর্থাৎ যা ইচ্ছা তাই করার মতো একটা বিষয়, যে পার্লামেন্ট বা মন্ত্রিসভা শুধু নয়, প্রধানমন্ত্রী একা যে কোনো ডিসিশন নিয়ে কিন্তু দেশের সামগ্রিক পরিবর্তন করে দেবে এবং সেটা জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে আসবে না। অর্থাৎ বিচার ব্যবস্থায় সেটা দেখা হবে না যে এটা ঠিকঠাক ডাকা হয়েছে কিনা। তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল এমার্জেন্সিকে জুডিশিয়াল রিভিউয়ের বাইরে রাখা হচ্ছে 38তম সংবিধান সংশোধনী 1975, কিন্তু 44তম সংবিধান সংশোধনী 1978-এ এটা আবার কিন্তু সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে যে জুডিশিয়াল রিভিউ করা হবে, ন্যাশনাল এমার্জেন্সি ডেকে দিলেই হবে না, এটা ঠিকঠাক গ্রাউন্ডে ডাকা হয়েছে কিনা, সঠিকভাবে ডাকা হয়েছে কিনা সেই বিষয়টা। কারণ এরকম হতেই পারে যে কোনো এক কেন্দ্র সরকার ঠিক করলো যে আমরা রাজ্যগুলোর উপর প্রভুত্ব করব, এমন একটা কন্ডিশন তৈরি করব যাতে আমাদের আন্ডারে সব চলে আসে। ইলেকশন, ধরা যাক ইলেকশন, কিছুদিন পর ইলেকশন রয়েছে, এরকম অবস্থায় এমার্জেন্সি ডেকে দেওয়া হলো, তাতে করে কি হবে, ইলেকশনটা তো হবেই না, তাদের মন্ত্রিসভা, তাদের পুরো সরকার সে কিন্তু এক্সটেনশন পেয়ে যাবে, অনেক দিন বেশি রাজত্ব করতে পারবে। এরকম অনেক কন্ডিশন তৈরি হয়। 1975-এ এরকমই ধরনের একটা কন্ডিশন তৈরি হয়েছিল, সেটা বারবার বিভিন্ন জায়গাতে উল্লেখ করা হয়, তো এখানে খুব বেশি ডিটেলসে না যাই প্রয়োজন। তো এখানে মিনার্ভা মিল কেসে কি বলা হচ্ছে, ফার্দার ইন দ্য মিনার্ভা মিল কেস 1980 দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য প্রোক্লামেশন অফ এ ন্যাশনাল এমার্জেন্সি ক্যান বি challenged in a court on the ground of the malified or that a declaration was based on wholly extraneous and irrelevant facts of is abused of fervors. খুব গুরুত্বপূর্ণ বিষয়। মিনার্ভা মিল কেস 1980 সালে পরবর্তী সময় আবারও বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের এটা কিন্তু এখতিয়ার আছে, এই যে এমার্জেন্সি ডাকা হলো সেটা ঠিকঠাক গ্রাউন্ডে ডাকা হয়েছে কিনা, ঠিকঠাক কারণবশত ডাকা হয়েছে কিনা, এই বিষয়টাকে বিচার করার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের আছে, এটা এখানে বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পার্লামেন্টের অ্যাপ্রুভাল অ্যান্ড ডিউরেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্য প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি মাস্ট বি অ্যাপ্রুভড বাই বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট উইদিন 1 month ফ্রম দ্য ডেট অফ ইটস ইস্যু। খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র এই এমার্জেন্সি ডেকে দিলেই হলো না, প্রেসিডেন্ট ডেকে দিল এমার্জেন্সি চলতেই থাকবে বিষয়টা তা নয়। 1 মাসের মধ্যে এটা কিন্তু পার্লামেন্টের দুটো হাউসেই কিন্তু, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুটো জায়গাতেই পাস হতে হবে। অরিজিনালি দ্য পিরিয়ড অ্যালাউড ফর অ্যাপ্রুভাল বাই দ্য পার্লামেন্ট ওয়াজ 2 months। আগে এই বিষয়টা 2 মাস ছিল, যে 2 মাসের ভেতর এটাকে দুটো হাউসেই পাস হতে হবে, কিন্তু এই সময়টা রিডিউস করে দেওয়া হয়, 1 মাস করে দেওয়া হয় 44তম সংবিধান সংশোধনী 1978। খুব গুরুত্বপূর্ণ বিষয়। However, if the proclamation of the emergency is issued at a time when the Lok Sabha has been dissolved or the dissolution of the Lok Sabha takes place during the period of 1 month without approving the proclamation, when the proclamation survives until 30 days from the first sitting of the Lok Sabha after its reconstitution, provided the Rajya Sabha has in the meantime approved it. সুতরাং
যদি এরকম পরিস্থিতি হয় যে যখন লোকসভা ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ হয়তো ইলেকশন হবে এরকম পরিস্থিতির, লোকসভা যখন ভেঙে দেওয়া হয়েছে এরকম অবস্থাতে, বা লোকসভা যখন সেশনের মধ্যে থাকছে না এরকম পরিস্থিতিতে যদি এমার্জেন্সি ডাকা হয়, তাহলে লোকসভা যখন নতুন করে ফর্ম হচ্ছে তখন কিন্তু ফার্স্ট সিটিংয়ের 30 দিনের মধ্যে, এর যে যেদিন প্রথম সভা হলো তার 30 দিনের মধ্যে এটাকে অ্যাপ্রুভ হতে হবে। এবং এর আগেই কিন্তু রাজ্যসভা যেহেতু সবসময়তেই বজায় থাকে, রাজ্যসভাতে কিন্তু পাস হতে হবে। তো এই বিষয়টাও ওই বিষয়ের মধ্যে চলে আসছে, গুরুত্বপূর্ণ। ইট অ্যাপ্রুভস বাই বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, দ্য এমার্জেন্সি কন্টিনিউস ফর 6 months and can be extended to an indefinite period with an approval of the parliament for every 6 months। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মিনিমাম 6 মাসের জন্য এমার্জেন্সিটা থাকতে পারছে কিন্তু, অর্থাৎ পার্লামেন্ট একবার অ্যাপ্রুভ করে দিলে সেটা কিন্তু 6 মাস থাকতে পারছে। এবং এই 6 মাস অন্তর অন্তর অনির্দিষ্টকালের জন্য কোনো স্পেসিফাইড বলা নেই, যতদিন ইচ্ছা এটা কিন্তু বাড়িয়ে নেওয়া যায় এমার্জেন্সির টাইম, অর্থাৎ যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন কিন্তু এমার্জেন্সি চলতে পারে, কিন্তু 6 মাস অন্তর অন্তর পার্লামেন্টের অ্যাপ্রুভাল চাই। খুব গুরুত্বপূর্ণ বিষয়। দিস প্রভিশন ফর periodical parliamentary approval was also added by the 44th Amendment Act of 1978। 44তম সংবিধান সংশোধনী 1978-এ এই বিষয়টা কিন্তু আবারও অ্যাড করা হচ্ছে। তো মূল সংবিধানে অনেক কিছুই ছিল না এবং তার মিসইউজ হয়, 1975-এ প্রচুর মিসইউজ হয়, যার ফলেই কিন্তু আবার 1978-এ 44তম সংবিধান সংশোধনীতে এই বিষয়গুলোকে অ্যাড করা হয়েছে, যাতে করে মিসইউজ না হয়, এমার্জেন্সি মিসইউজ না হয়। এবং আমরা দেখেছি এখনও পর্যন্ত কিন্তু তারপরে আর এমার্জেন্সি ডাকা হয়নি, কারণ এমার্জেন্সি ডাকার বিষয়টা আগে যতটা সহজ ছিল এখন কিন্তু আর ততটা সহজ নেই। আগে যেমন শুধুমাত্র প্রধানমন্ত্রী পরামর্শ করে প্রেসিডেন্টকে গিয়ে বললেন এমার্জেন্সি ডাকতে, এমার্জেন্সি ডাকা হয়ে গেল, বা সেটা অ্যাপ্রুভাল হলো না, চলতে থাকলো, এই বিষয়টা কিন্তু এখন আর নেই, এগুলো পরিবর্তন করে হয়েছে। বিফোর দ্যাট দ্য এমার্জেন্সি ওয়ান্স অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট কুড রিমেন ইন অপারেশন অ্যাজ লং অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডিজায়ার্ড। অর্থাৎ যতদিন ক্যাবিনেট মন্ত্রিসভা যতদিন আগে ছিল এই ব্যাপারটা, যে একবার পার্লামেন্ট যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে যতদিন ইচ্ছাই এটা কন্টিনিউ হতে পারতো, যে 6 মাস অন্তর অন্তর নতুন করে অ্যাপ্রুভাল নেওয়া এই বিষয়টা আগে ছিল না। However, if the dissolution of the Lok Sabha takes place during the period of 6 months without approving the further continuance of the emergency when the proclamation service until 30 days from the first sitting of the Lok Sabha after its reconstruction, provided the Rajya Sabha has in the meantime approved its continuation। তো এই বিষয়টা আবারও একই বিষয়, যে যদি এই সময় লোকসভা ভেঙে যায়, অর্থাৎ একবার অ্যাপ্রুভাল দেওয়ার পর কোনো কারণে লোকসভা ভেঙে গেল, তাহলে কি অ্যাপ্রুভ করবে? তাহলে আবার যখন নতুন লোকসভা তৈরি হচ্ছে তখন এই 30 দিনের মধ্যে কিন্তু এটা আবার নতুন অ্যাপ্রুভাল দিতে হবে, তার মধ্যে আবার রাজ্যসভা সেটাকে পাশ করে রাখবে। তো এই বিষয়টা ওর মধ্যেই চলে আসে। ইভেন রেজলিউশন অ্যাপ্রুভিং দ্য প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি অর ইট কন্টিনিউয়েন্স মাস্ট বি পাস আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট বাই এ স্পেশাল মেজরিটি। এইটাই বেশি গুরুত্বপূর্ণ বিষয়, স্পেশাল মেজরিটিতে পাস হতে হবে। এভরি রেজলিউশন অ্যাপ্রুভিং দ্য প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি অর ইটস কন্টিনিউয়েন্স, খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুটোই বলা হচ্ছে। অ্যাপ্রুভিং দ্য প্রোক্লামেশন অর্থাৎ ফার্স্ট টাইম যখন ডাকা হলো এমার্জেন্সি, যখন ফার্স্ট টাইম অ্যাপ্রুভ করা হচ্ছে সেই সময়, অথবা এটা যখন কন্টিনিউয়েন্স করা হচ্ছে অর্থাৎ 6 মাস পর আবার যখন প্রোক্লামেশন সেই এমার্জেন্সি কন্টিনিউ হবে কিনা সেটা বলা হচ্ছে, সেই দুটো পরিস্থিতিতেই এই দুটো হাউসেই কিন্তু স্পেশাল মেজরিটিতে পাস হতে হবে। স্পেশাল মেজরিটি কি আমরা আগে দেখেছি অধ্যায়ে, যে স্পেশাল এখানে আরেক বলা আছে, স্পেশাল majority, a majority of the total membership of the houses and a majority of not less than 2/3 of the member of that house is present and voting। অর্থাৎ ওই যে রাজ্যসভা অথবা লোকসভা এদের যে টোটাল স্ট্রেংথ তার অর্ধেক ভোট পড়তেই হবে, এবং যতজন সেই দিন উপস্থিত থাকছেন ভোটাভুটির সময় তাদের অন্তত 2/3 ভোট পেতে হবে, 2/3 ভোট অন্তত পেতেই হবে, এবং সেই টোটাল যে নাম্বার যতগুলো ভোট পাওয়া হলো সেটা যেন টোটাল যে সংখ্যা ওই সভাটার তার অর্ধেকের বেশি হয়। এই দুটো শর্ত পূরণ করলে তবেই কিন্তু সেটাকে বলা হচ্ছে স্পেশাল মেজরিটিতে পাস হওয়া। দিস স্পেশাল মেজরিটি প্রভিশন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য 44th Amendment Act of 1978। প্রিভিয়াসলি such a resolution could be passed by a simple majority of the parliament। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এইটাও কিন্তু 44তম সংবিধান সংশোধনীতে অ্যাড হচ্ছে যে স্পেশাল মেজরিটিতে পাস হতে হবে। আগে একটা সিম্পল মেজরিটিতে পাস হলেই কিন্তু এটা হয়ে যেত। তো যাই হোক, বিষয়টা
এখানে কিন্তু অ্যাড হচ্ছে 44তম, অনেক কিছু 44তম সংবিধান সংশোধনীতে অ্যাড হচ্ছে, মনে রাখতে হবে বিষয়গুলো। আচ্ছা, রিভোকেশন অফ আ প্রোক্লামেশন, তো এটা যখন রিভোক করা হচ্ছে, যখন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, তখন কিভাবে প্রত্যাহার করা হবে, এতক্ষণ হলো কিভাবে কন্টিনিউয়েশন হবে, কিভাবে ডাকা হবে সেইটা। এ প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি মে বি রিভোকড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাট এনি টাইম বাই এ সাবসিকুয়েন্ট প্রোক্লামেশন, অর্থাৎ যে কোনো সময় কিন্তু প্রেসিডেন্ট এটাকে তুলে নিতে পারেন, বন্ধ করে দিতে পারেন। সাচ এ প্রোক্লামেশন ডাজ নট রিকোয়ার দ্য পার্লামেন্টারি অ্যাপ্রুভাল, এই অবস্থায় কিন্তু কোনো পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগছে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি মে বি রিভোকড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাট এনি টাইম অফ দ্য সাবসিকুয়েন্ট প্রোক্লামেশন, সাচ এ প্রোক্লামেশন ডাজ নট রিকোয়ার পার্লামেন্টারি অ্যাপ্রুভাল, প্রয়োজন নেই। ফার্দার, দ্য প্রেসিডেন্ট মাস্ট রিভোক এ প্রোক্লামেশন ইফ দ্য লোকসভা পাসড এ রেজলিউশন ডিসঅ্যাপ্রুভিং ইটস কন্টিনিউয়েশন। প্রেসিডেন্টকে এই এমার্জেন্সিটাকে প্রত্যাহার করে নিতে হচ্ছে যদি লোকসভা একটা রেজলিউশন পাস করে যে এই কন্টিনিউয়েশনটা বন্ধ করতে হবে, তাহলে কিন্তু প্রেসিডেন্টকে বন্ধ করতেই হয়। এগেন দিস সেফগার্ড ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978। এই বিষয়টাও কিন্তু 1978-এ 44তম সংবিধান সংশোধনীতে অ্যাড হচ্ছে, যে লোকসভার পাশের বিষয়টা। Before the amendment, a proclamation could be revoked by the president on its own and Lok Sabha had no control in this regard. লোকসভার কোনো কন্ট্রোল ছিল না এই এমার্জেন্সিটাকে বন্ধ করে দেওয়া বা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে, কোনো লোকসভার হাত ছিল না। প্রেসিডেন্ট একা নিজে গিয়ে বলে দিলেন বন্ধ, ব্যাস বন্ধ। আগে এই বিষয়টা ছিল, কিন্তু 44তম সংবিধান সংশোধনীতে লোকসভার এই রেজলিউশন পাস হওয়ার ব্যাপারটা কিন্তু আসছে। The 44th Amendment Act of 1978 also provided that where 1/10 of the total member of Lok Sabha give a written notice to the Speaker or to the President if the House is not in session, a special sitting of the House should be held within 14 days for the purpose of considering a resolution disapproving the continuation of the proclamation. আরও একটা বিষয় এখানে জুড়ে দেওয়া হচ্ছে, 1978-এর 44তম সংবিধান সংশোধনীতে আরও একটা বিষয় জোড়া হচ্ছে, সেটা কি? 1/10 টোটাল মেম্বার যতজন আছেন লোকসভাতে তার 1/10 1/10 সদস্য একটা নোটিশ দিচ্ছেন স্পিকারকে, যদি লোকসভাটা সেশনের মধ্যে থাকে। যদি লোকসভা সেশনের মধ্যে না থাকেন তাহলে নোটিশ দিচ্ছেন প্রেসিডেন্টকে। সেখানে কি বলা হচ্ছে যে ডিসঅ্যাপ্রুভালের কথা সেখানে বলা হচ্ছে, অর্থাৎ ওই নোটিশে ডিসঅ্যাপ্রুভালের কথা বলা হচ্ছে। সেখানে স্পিকারকে বলছে 1/10 যারা ওখানে সাইন করে স্পিকারকে জমা দিচ্ছে, অথবা সেটা জমা দিচ্ছে প্রেসিডেন্টকে। ডিসঅ্যাপ্রুভিং দি কন্টিনিউশন অফ প্রোক্লামেশন, অর্থাৎ এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ওই 1/10 সদস্য তাদেরকে কিন্তু স্পিকারকে অথবা প্রেসিডেন্টকে একটা নোটিশ দিতে হচ্ছে যে এটা বন্ধ করে দেওয়া হোক, এই ইমার্জেন্সি যে অবস্থা চলছে সেটা বন্ধ করে দেওয়া হোক। এবং এই বিষয়টা স্পেশাল একটা সিটিং হয়, স্পেশাল সিটিং 14 দিনের মধ্যে এই রিজলিউশনটা থাকবে কি না তার জন্য একটা স্পেশাল সিটিং হয়। অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি লোকসভার হাতে একটা পাওয়ার দেওয়া হচ্ছে যে এই বিষয়টা বন্ধ করার জন্য এত কিছু ঘটনা কিন্তু ঘটানো হচ্ছে। অর্থাৎ যেমন এমার্জেন্সি চট করে ডাকা যাচ্ছে না, 40তম সংবিধান সংশোধনী 1978 এমন ব্যবস্থা করেছে যাতে সংবিধানে চট করে এমার্জেন্সি ডাকা না যায়, অথবা হঠাৎ ইচ্ছা হলো বন্ধ করে না দেওয়া যায়। এই বিষয়টা কিন্তু এই 44তম সংবিধান সংশোধনী 1978-এ অ্যাড হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। রেজলিউশন অফ ডিসঅ্যাপ্রুভাল ইজ ডিফারেন্ট from a resolution approving the constitution of a proclamation in the following two aspects. অর্থাৎ এই ডিসঅ্যাপ্রুভাল, রেজলিউশনটা ডিসঅ্যাপ্রুভাল অথবা অ্যাপ্রুভাল, এই বিষয়টা কিন্তু দুটো জায়গাতে পৃথক। নাম্বার 1, the first one is required to be passed by the Lok Sabha only, while the second one need to be passed the both houses of the parliament. তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা লোকসভাতে পাস হতে হবে, অর্থাৎ এই ডিসঅ্যাপ্রুভাল এটা লোকসভাতে পাস হলেই হবে, কিন্তু অ্যাপ্রুভাল বিষয়টা সেটা কিন্তু চলে আসছে এই দুটো হাউসের ক্ষেত্রেই। অর্থাৎ আমরা দেখলাম যখন এমার্জেন্সি ডাকা হচ্ছে সেটা লোকসভার অনুমতি নিতে হচ্ছে, রাজ্যসভার অনুমতি নিতে হচ্ছে এবং স্পেশাল মেজরিটি লাগছে দুটো সভাতেই। কিন্তু যখন বন্ধ করা হচ্ছে, ডিসঅ্যাপ্রুভাল করা হচ্ছে, তখন শুধুমাত্র লোকসভার কাছেই সেই পাওয়ারটা রয়েছে, সেখানে কিন্তু রাজ্যসভার কোনো ভূমিকা থাকছে না। দ্য ফার্স্ট ওয়ান ইজ টু বি অ্যাডপ্ট বাই আ সিম্পল মেজরিটি অনলি,
while the second one need to be adopted by a special majority. অর্থাৎ ডিসঅ্যাপ্রুভালের সময় একটা সিম্পল মেজরিটি হলেই হচ্ছে, সিম্পল মেজরিটিতে বন্ধ করা হচ্ছে এমার্জেন্সি। কিন্তু এটা যখন ডাকা হচ্ছে এমার্জেন্সি তখন সেখানে স্পেশাল মেজরিটি লাগছে। এই দুটো তফাৎ মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে তুলনামূলক এমার্জেন্সি ডাকাটা কঠিন, দুটো হাউসেই পাস হতে হচ্ছে স্পেশাল মেজরিটিতে, কিন্তু বন্ধ করার সময় শুধুমাত্র লোকসভার অনুমতিই লাগছে এবং সেখানে শুধুমাত্র সিম্পল মেজরিটি লাগছে, অর্থাৎ তুলনামূলক সহজ এই এমার্জেন্সিটাকে বন্ধ করা। এফেক্ট অফ ন্যাশনাল এমার্জেন্সি, যখন ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হচ্ছে তখন তার কী প্রভাব পড়ছে? A proclamation of emergency has drastic and wide-ranging effects on the political system. এটা বিরাট পরিবর্তন এই সময় আসছে। These consequences can be grouped into three categories. তিনটে ভাগে এটাকে আলোচনা করা যেতে পারে। Effect on the center-state relation, কেন্দ্র রাজ্য সম্পর্কে। 2. Effect on the life of the Lok Sabha and State Assembly. লোকসভার কতদিন জীবনকাল থাকবে, স্থায়িত্ব কতদিন থাকবে, এবং স্টেট অ্যাসেম্বলি যেটা অর্থাৎ রাজ্য বিধানসভার সময়কাল কতদিন থাকবে। এফেক্ট অন দ্য ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটসের উপর কী প্রভাব পড়ছে। এই তিন ধরনের প্রভাব পড়ে ন্যাশনাল এমার্জেন্সি যখন ডাকা হয়, যখন ন্যাশনাল এমার্জেন্সি চলে সেই সময়। এফেক্ট অন দ্য সেন্টার স্টেট রিলেশন, কেন্দ্র রাজ্য সম্পর্ক কী হচ্ছে। হোয়াইল এ প্রোক্লামেশন অফ এমার্জেন্সি ইজ ইন ফোর্স, দ্য নর্মাল fabric of the center-state relation undergoes basic changes. This can be studied under three heads, namely executive, legislative and financial. তো এই তিনটে দিকে পরিবর্তন হয়। কার্যনির্বাহের দিক থেকে কী পরিবর্তন হয়? ডিউরিং এ ন্যাশনাল এমার্জেন্সি দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য সেন্ট্রাল এক্সটেন্ড টু ডাইরেক্ট এনি স্টেট রিগার্ডিং দ্য ম্যানার ইন হুইচ ইটস এক্সিকিউটিভ পাওয়ার ইজ টু বি এক্সারসাইজড। In normal times, the center can give executive direction to a state only on certain specified matter. যখন এমার্জেন্সি থাকে না তখন মাত্র কয়েকটা বিষয়ে কিন্তু এই এক্সিকিউটিভ বিষয়ে পরামর্শ দিয়ে থাকে সেন্টার। However, during a national emergency, the center becomes entitled to give executive direction to a state any matter. Thus, the state governance are brought under the complete control of the center, though they are not suspended. Very, very important বিষয়। পুরোপুরি সেন্টারে কন্ট্রোলে চলে আসছে যে কোনো ম্যাটারে এক্সিকিউটিভের ক্ষেত্রে, কার্যনির্বাহীর ক্ষেত্রে কী ধরনের কার্যকলাপ করা হবে সম্পূর্ণ স্টেট, কোনো ভূমিকা থাকছে না স্টেটের, সেন্টার কী নিচ্ছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে স্টেট বিধানসভা বা বিধান পরিষদ রাজ্যের, সেটা কিন্তু সাসপেন্ড হচ্ছে না বা বন্ধ হচ্ছে না, সেটা আছে, কিন্তু তারা কোনো ডিসিশন নিতে পারছে না। ডিসিশন নিচ্ছে কে? সেন্টার। লেজিসলেটিভ ক্ষেত্রে কী হয়? আইনের ক্ষেত্রে ডিউরিং এ ন্যাশনাল এমার্জেন্সি দ্য পার্লামেন্ট বিকাম এম্পাওয়ার্ড টু মেক লজ অন এনি সাবজেক্ট মেনশন ইন দ্য স্টেট লিস্ট। আমরা জানি তিনটে লিস্ট আছে, স্টেট, ইউনিয়ন আর কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্টে শুধুমাত্র স্টেট আইন তৈরি করে, সেন্ট্রাল লিস্টে শুধুমাত্র ইউনিয়ন লিস্ট, সেন্টার শুধুমাত্র আইন তৈরি করে, এবং কনকারেন্ট লিস্টে দুজনেই করতে পারে। কিন্তু স্টেট লিস্টের ব্যাপারে আইন তৈরি করে পার্লামেন্ট এমার্জেন্সির সময়তে, যেটা নর্মাল সময় স্টেট করে থাকে, সেটা কিন্তু এই লেজিসলেটিভ বিষয়ে কিন্তু তখন পুরোপুরি পার্লামেন্ট হস্তক্ষেপ করে। অলদো দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য স্টেট legislature is not suspended, it becomes subject to the overriding power of the parliament. তো সাসপেন্ড হচ্ছে না, এটা আগেও বলছি যে সাসপেন্ড হচ্ছে না ওরা, অর্থাৎ বিধানসভা এগুলো সাসপেন্ড হচ্ছে না, কিন্তু তার ক্ষমতা খর্ব হয়ে যাচ্ছে, পুরোটাই কেন্দ্র ঠিক করছে, পার্লামেন্ট ঠিক করছে। Thus, the normal distribution of the legislative power between the center and the state is suspended, though the state legislatures are not suspended in which the constitution becomes unitary rather than federal. তো বিষয়টা বলা রয়েছে, the law made by parliament on the state subject during a national emergency becomes incorporative 6 months after the emergency has ceased to operate. গুরুত্বপূর্ণ বিষয়, the laws made by parliament on the state subject during a national emergency become incorporative 6 months after the emergency has ceased to operate. তো যখন এই বন্ধ হয়ে যাচ্ছে এমার্জেন্সিটা, তখন থেকে 6 মাস আফটার দ্য এমার্জেন্সি, 6 মান্থ আফটার দ্য এমার্জেন্সি, 6 মাস পর্যন্ত ওই আইনটা বলবৎ থাকছে যেইটা পার্লামেন্ট বানিয়েছিল স্টেট সাবজেক্টের, সেটা 6 মাস ভ্যালিড থাকছে। অর্থাৎ ওই সময় যে আইনটা পার্লামেন্ট স্টেটের জন্য বানালো সেটা 6 মাস ভ্যালিড থাকছে, ন্যাশনাল এমার্জেন্সি বন্ধ হয়ে যাওয়ার পর 6 মাস ভ্যালিড থাকছে, তারপর সেটা বন্ধ হয়ে যাচ্ছে। Notably, while a proclamation of national emergency is in operation, the president can issue ordinance on the state subject also if the parliament is not in session. গুরুত্বপূর্ণ বিষয়, যখন এমার্জেন্সি চলছে
তখন যদি পার্লামেন্টের সেশন না বসে, পার্লামেন্টের সেশন সবসময় হয় না, সারা বছর হয় না, 3টে সেশন হয় বছরে, তো সেই 3টে সেশনের মাঝে গ্যাপ থাকে, সেই গ্যাপটা আবার 6 মাসের বেশি হয় না। যাই হোক, যদি পার্লামেন্ট সেশনে না থাকে তখন প্রেসিডেন্টের ক্ষমতা রয়েছে অর্ডিন্যান্স ইস্যু করার, যেটার যে অর্ডিন্যান্স প্রেসিডেন্ট যে অর্ডিন্যান্স ইস্যু করে তার পাওয়ার কিন্তু অ্যাক্টের সমান, আইনের সমান, প্রেসিডেন্ট সেটা করতে পারে। Further, the Parliament can confer power and impose duties upon the centre on its offices and authorities in respect of matter outside the Union list in order to carry out the laws made it under extant jurisdiction as a result of the proclamation of national emergency. সুতরাং এইরকম যখন পরিস্থিতি, তখন পার্লামেন্ট কিন্তু সেন্টার বা এর অফিসার যারা রয়েছে এবং ইউনিয়ন লিস্টের বাইরে গিয়েও কিন্তু বিভিন্ন ডিউটিজ অর্থাৎ ট্যাক্স কিন্তু ইম্পোজ করতে পারে এই আইন, এই ব্যবস্থাটাকে চালানোর জন্য। The 42nd Amendment Act of 1976 provided that the two consequences means that above extend not only to a state where the emergency is in operation but also to any other state. 42তম সংবিধান সংশোধন 1976-এ কি বলা হচ্ছে, দুটো অবস্থা বলা হচ্ছে। এমার্জেন্সি অবস্থা যখন চলছে কোনো একটা পার্টিকুলার অংশে, অন্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়ে কাজ করবে। অর্থাৎ ধরা যাক এরকম হলো, ভারতবর্ষের ক্ষেত্রে কোনো একটা পোর্শনে, কোনো একটা পার্টিকুলার পোর্শনে এমার্জেন্সি ডাকা হয়েছে, বাকি অংশে ডাকা হয়নি, কিন্তু এক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা রয়েছে শুধু ওই স্টেটের ওপর আইন না করে বাকি অংশেরও কিন্তু করতে পারে। এই বিষয়টা অ্যাড হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে ফিনান্সিয়াল কী কী চেঞ্জেস আছে। While a proclamation of national emergency is in operation, the president can modify the constitutional distribution of revenues between the center and the state. This means that the president can either reduce or cancel the transfer of finance from center to state. Such modification continues till the end of the financial year in the which an emergency causes to cease to operate. Also, every such other order of the president has to be laid before both the houses of the parliament. এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে ডিস্ট্রিবিউশন, রেভিনিউয়ের যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সেন্টার যে অর্থ ডিস্ট্রিবিউট করে রাজ্যগুলোর মধ্যে, সেই ডিস্ট্রিবিউশনের চেঞ্জ আনতে পারে প্রেসিডেন্ট, ডিস্ট্রিবিউশন বন্ধও করে দিতে পারে। এমার্জেন্সিটা কী ধরনের তার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ রাজ্যগুলিকে অর্থ সাহায্য বন্ধ করে দিতে পারে মেবি, যেরকম সিচুয়েশন বা যে মডিফিকেশন প্রয়োজন সেগুলো করতে পারে। এবং সেটা কখন, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার এমার্জেন্সি যতদিন চলছে, ফাইন্যান্সিয়াল ইয়ার যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই জিনিসটা কিন্তু করতে পারে। এবং এই অর্ডারটা কিন্তু পার্লামেন্টের দুটো হাউসে পেশ করতে হয়। এভরি সাচ অর্ডার প্রেসিডেন্ট হ্যাজ টু বি লেড বিফোর দ্য বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট। গুরুত্বপূর্ণ বিষয়। এই পরিবর্তনগুলো হচ্ছে সেন্টার স্টেট রিলেশনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা দেখছি সেন্টারের পুরো পাওয়ার থাকছে, সমস্ত দিক থেকে পাওয়ার থাকছে রাজ্যগুলোর উপর কর্তৃত্ব করার। ইফেক্ট অন দ্য লাইফ অফ দ্য লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি। While a proclamation of national emergency is in operation, the life of the Lok Sabha may be extended beyond its normal time, 5 years. অর্থাৎ 5 বছর এর বেশি কিন্তু বাড়ানো যেতে পারে লোকসভার মেয়াদকাল। খুব গুরুত্বপূর্ণ বিষয়। 5 বছর আমরা জানি লোকসভার মেয়াদকাল, তারপর আবার ভোট হয়, কিন্তু এমার্জেন্সি যদি চলতে থাকে তাহলে এরও বেশি সময় বাড়ানো যেতে পারে। বাই এ ল অফ পার্লামেন্ট ফর 1 year at a time for any length of time. তো এই বিষয়টা ছিল যে 1 বছরের জন্য বাড়ানো যেতে পারে লোকসভার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য। However, this extension can be not be continue beyond a period of 6 months after the emergency has ceased to operate. অর্থাৎ এমার্জেন্সি বন্ধ হয়ে যাওয়ার পর 6 মাসের বেশি কিন্তু আর ওটা ওই লোকসভার মেয়াদকালটা থাকতে পারে না। যেদিন বন্ধ হলো তারপর থেকে 6 মাস থাকতে পারে, তার বেশিক্ষণ থাকতে পারে না। ফর এক্সাম্পল, দ্য টার্ম অফ 5th লোকসভা ওয়াজ এক্সটেন্ডেড টু 2 times by 1 year at a time. 1971 থেকে 1977 পর্যন্ত এই বিষয়টা কিন্তু চলেছিল। 5th লোকসভা, পঞ্চম যে লোকসভা বসেছিল তার টার্ম ছিল 1971 থেকে 76, কিন্তু সেটা চলেছিল 77 পর্যন্ত, কারণ
এমার্জেন্সি ডাকা হয়েছিল এবং ওই 1 বছর এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল। এবং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে এনি লেন্থ অফ টাইম, 1 বছরের পর আবারও কিন্তু সেটা বাড়ানো যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিমিলারলি দ্য পার্লামেন্ট মে এক্সটেন্ড দ্য নর্মাল টেনার অফ আ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাই 1 year ইচ টাইম ফর এনি লেন্থ অফ টাইম ডিউরিং এ ন্যাশনাল এমার্জেন্সি। সুতরাং এখানে বলা হচ্ছে কি, পার্লামেন্টের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে যে 5 বছরের বেশি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিকেও, রাজ্য বিধানসভাকেও কিন্তু 5 বছরের বেশি সময় বাড়ানো যেতে পারে, 1 বছর করে, 1 year ইচ টাইম, প্রত্যেকবারে 1 বছর করে কিন্তু সময় বাড়িয়ে দিতে পারে। বিষয়টা খুব একটু বোঝার বিষয় আছে। 1 বছর ধরা যাক এমার্জেন্সি 1 বছর বাড়ানো হলো, কিন্তু এমার্জেন্সিটা আর 1 মাস কন্টিনিউ হলো, 1 বছর কন্টিনিউ হলো না, তখন ওই 1 মাস থেকে আগামী 6 মাসের মধ্যে কিন্তু এমার্জেন্সি অর্থাৎ ওই লোকসভাটা বা রাজ্য বিধানসভাটা আর কন্টিনিউ হবে না। অর্থাৎ যেদিন বন্ধ হচ্ছে এমার্জেন্সি তারপর থেকে মাত্র 6 মাস কিন্তু তার এক্সটেনশন থাকতে পারে। সবসময় যে 1 বছরই এক্সটেনশন হবে তা নয়, 1 বছর এক্সটেনশন করা হলো, যদি এমার্জেন্সি চলতে থাকে ভালো, 1 বছরই চলবে, কিন্তু যদি এমার্জেন্সিটা বন্ধ হয়ে যায়, যেদিন বন্ধ হচ্ছে তার থেকে 6 মাসের মধ্যে কিন্তু ওই লোকসভাটা বা রাজ্য বিধানসভাটা ডিসলভ হয়ে যাবে, ভেঙে দেওয়া হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিমিলারলি দ্য পার্লামেন্ট মে এক্সটেন্ড নর্মাল টেনার অফ দ্য স্টেট লেজিসলেটিভ, আচ্ছা এটা হলো ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি সাবজেক্ট টু ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 months আফটার দ্য এমার্জেন্সি হ্যাজ সিজ টু অপারেট। একই বিষয়। ইফেক্ট অন দ্য ফান্ডামেন্টাল রাইটস, খুব গুরুত্বপূর্ণ বিষয়। Article 358 and 359 describes the effect of a national emergency on a fundamental rights. Article 358 deals with the suspension of the fundamental rights guaranteed by Article 19, while Article 359 deals with the suspension of other fundamental rights except those guaranteed by the Article 20 and 21. These two provisions are explained below. খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর্টিকেল 358-তে 359-এ বলা হচ্ছে যে ন্যাশনাল এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটসের কী অবস্থা থাকবে। আর্টিকেল 358 এখানে বলা হচ্ছে যখন এই এমার্জেন্সি চলবে, আর্টিকেল 19 অর্থাৎ আর্টিকেল 19 অনুযায়ী যে 6টা অধিকার দেওয়া আছে, 6টা ফান্ডামেন্টাল রাইটস যে দেওয়া রয়েছে সেইগুলো বন্ধ হবে। কিন্তু আর্টিকেল 359-এ বলা হচ্ছে যে আর্টিকেল 20 আর 21 এই দুটো বাদে বাকি সমস্ত ফান্ডামেন্টাল রাইটস কিন্তু বন্ধ হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর্টিকেল দুটো মনে রাখতে হবে। এই দুটো আর্টিকেল অনুযায়ী কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের কন্ডিশন কী হবে সেটা ঠিক হচ্ছে, এবং এখানে সেই দুটো এক্সপ্লেন করা আছে। সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 19 অ্যাকর্ডিং টু আর্টিকেল 358, when a proclamation of national emergency is made, the 6 fundamental rights under article 19 are automatically suspended. No separate order for their suspension is required. আর্টিকেল 358 অনুযায়ী যখন এমার্জেন্সি আসছে তখন আর্টিকেল 50 অনুযায়ী নয়, আর্টিকেল 350-তে বলা হচ্ছে যে এমার্জেন্সির সময় এই আর্টিকেল 19-এর সমস্ত যে অধিকারগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে, এর জন্য আলাদা কোনো অর্ডার বের করার প্রয়োজন হচ্ছে না। While a proclamation of national emergency is operation, the state is freed from the restriction imposed by Article 19. In other words, the state can make any law or can take any executive action abridging or taking away the 6 fundamental rights abridged by Article 19. অর্থাৎ স্টেটের হাতে পুরো ক্ষমতা থাকছে যে আর্টিকেল 19-এর হাতে যে কোনো ফান্ডামেন্টাল রাইটস বন্ধ করে দেওয়ার। এনি সাচ ল অর এক্সিকিউটিভ অ্যাকশন ক্যান নট বি চ্যালেঞ্জ অন দ্য গ্রাউন্ড দ্যাট দে আর ইনকনসিস্টেন্ট উইথ দ্য 6 ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড বাই আর্টিকেল 19। এটা বন্ধ করে দেওয়ার পর কোর্টে যাওয়া যাবে না যে কেন ফান্ডামেন্টাল রাইটস বন্ধ করা হলো, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। When the national emergency ceases to operate, Article 19 automatically revives and comes into force. যখনই ন্যাশনাল এমার্জেন্সি বন্ধ করে দেওয়া হচ্ছে তখনই কিন্তু আবার আর্টিকেল 19 তার স্বস্থানে ফিরে আসছে, স্বাভাবিক অবস্থায় চলে আসছে। এনি ল মেড ডিউরিং এমার্জেন্সি টু দ্য এক্সটেন্ট অফ ইনকনসিস্টেন্সি উইথ আর্টিকেল 19 সিজ টু হ্যাভ এফেক্ট। ওই এমার্জেন্সির সময় আর্টিকেল 19 বন্ধের জন্য যে লটা করা হয়েছিল সেটা কিন্তু আর এফেক্টিভ থাকছে না, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। However, no remedy lies for the anything done during the emergency even after the emergency expires. This means that the legislative and executive action taken during the emergency cannot be challenged even after the emergency ceases to operate. এই সময় যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ এই আর্টিকেল 19-এর আন্ডারে যখন এমার্জেন্সি চলছে সেই পিরিয়ডে যেসব ঘটনাগুলো ঘটছে এইগুলো বন্ধ করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে কিন্তু কোর্টে যাওয়া যাচ্ছে না। legislative executive action taken during the emergency cannot be challenged
এটা কিন্তু চ্যালেঞ্জ করা যাচ্ছে না। ইভেন আফটার দ্য এমার্জেন্সি সিজেস টু, এমার্জেন্সি হয়ে গেলেও, কমপ্লিট হয়ে গেলেও, বন্ধ হয়ে গেলেও কিন্তু এই সমস্ত কথা তুলে সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করা যাচ্ছে না, যেগুলো এমার্জেন্সির সময় ঘটেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর্টিকেল 19 কিন্তু পুরোপুরি বন্ধ থাকছে এমার্জেন্সির সময়, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি আবার শুরু হয়ে যাচ্ছে আর্টিকেল যখন এমার্জেন্সি যখন তুলে নেওয়া হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। The 44th Amendment Act of 1978 restricted the scope of Article 358 in two ways. আর্টিকেল 44তম সংবিধান সংশোধনী 1978 আবারও আর্টিকেল 358কে রেস্ট্রিকশন করা হচ্ছে। Firstly, the 6 fundamental rights under Article 19 can be suspended only when the national emergency is declared on the ground of war or external aggression and not on the ground of armed rebellion. খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর্ম রেবেলিয়নের সময় কিন্তু আর্টিকেল 19 বন্ধ হচ্ছে না। 44তম সংবিধান সংশোধনী এই বিষয়টা আনছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর্ম রেবেলিয়ন কেন এই সময়? কারণ এটা হচ্ছে দেশের অভ্যন্তরে হচ্ছে, যুদ্ধের সময় বা এক্সটার্নাল অ্যাগ্রেশন, বিদেশের কোনো হাত থাকছে না, দেশের অভ্যন্তরেই এই সময় কিন্তু মানুষের থেকে আর্টিকেল 19-এর বিষয়টা ছিনিয়ে নেওয়া যাচ্ছে না। অর্থাৎ যে বলার অধিকার, এক্সপ্রেশনের অধিকার, অ্যাসেম্বলি করা, অ্যাসোসিয়েশন করার অধিকার, এই যে অধিকারগুলো ছটা বা মুভমেন্টের অধিকার, এইগুলো কিন্তু কেড়ে নেওয়া যায় না আর্ম রেবেলিয়নের সময়। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা 44তম সংবিধান সংশোধনীতে অ্যাড হচ্ছে। সেকেন্ডলি, অনলি দোজ লজ হুইচ আর রিলেটেড উইথ দ্য এমার্জেন্সি আর প্রোটেক্টেড ফ্রম বিং চ্যালেঞ্জড অ্যান্ড নট আদার লজ। এমার্জেন্সির সাথে যে সমস্ত আইনগুলো সংযুক্ত আছে সেইগুলোকেই চ্যালেঞ্জ করা যাবে, অন্য কিছু নয়। অলসো দ্য এক্সিকিউটিভ অ্যাকশন টেকেন অনলি আন্ডার সাচ এ ল ইজ প্রোটেক্টেড। তো এক্সিকিউটিভ অ্যাকশন যদি এরকম আইনের আন্ডার নিয়ে হতে পারে, সেটার উপরে প্রোটেকশন দেওয়া হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখতে হবে। 44তম সংবিধান সংশোধনী 1978 এটা করা হচ্ছে। তো এই বিষয়টা হলো। এরপর হচ্ছে আর্টিকেল 359 আন্ডারে যদি ফান্ডামেন্টাল রাইটসের এই কী কী পরিবর্তন হচ্ছে। আর্টিকেল 359 অথরাইজ দ্য প্রেসিডেন্ট টু সাসপেন্ড দ্য রাইট টু মুভ এনি কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য ন্যাশনাল এমার্জেন্সি। এখানে বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির সময় কিন্তু কোর্টে যাওয়া যায় না ফান্ডামেন্টাল রাইটসগুলো চালু করার জন্য, যে কেন বন্ধ হয়েছে, এটা করা যায় না। দিস মিনস দ্যাট আর্টিকেল 359 দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ সাচ আর নট সাসপেন্ডেড বাট অনলি দেয়ার এনফোর্সমেন্ট। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস বন্ধ হয়নি, কিন্তু তাদের এনফোর্সমেন্টটা বন্ধ করা হয়েছে। দ্য সেড রাইট আর থিওরিটিক্যালি অ্যালাইভ বাট দ্য রাইট টু সিক রেমেডি ইজ সাসপেন্ডেড। অর্থাৎ এটা বজায় থাকছে, ফান্ডামেন্টাল রাইটস বজায় থাকছে, কিন্তু এর জন্য রেমেডি নেই, অর্থাৎ কোর্টে যাওয়া যাচ্ছে না এর জন্য। বিষয়টা বোঝার বিষয় যে এটা সাসপেন্ড হচ্ছে না, কিন্তু এর এনফোর্সমেন্টটা বন্ধ করা হচ্ছে। অর্থাৎ বাকস্বাধীনতা, যদি বাকস্বাধীনতার কথা আসা যায়, যে কেউ কিন্তু কোর্টে গিয়ে বলতে পারে না আমাকে এটা বলতে দেওয়া হচ্ছে না, সে বলতে পারে, কিন্তু কোর্টে যাওয়া যাবে না। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। দ্য সাসপেনশন অফ enforcement relate to any those fundamental rights that are specified in the presidential order. Further, the suspension could be for the period during the operation of emergency or for the shorter period as mentioned in the order, and the suspension order may extend to the whole or any part of the country. It could be laid before the House of the Parliament for approval. তো এই পার্লামেন্টের অ্যাপ্রুভাল প্রয়োজন। এই সাসপেনশনটা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার রিজিয়নের জন্য থাকতে পারে অথবা সারা দেশের জন্য থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে পার্লামেন্ট কী বলবে, পার্লামেন্টের অ্যাপ্রুভাল কেমন হবে সেটার উপর। While a presidential order is in force, the state can make any law or can take any executive action abridging or taking away the specific fundamental rights. তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের সময়তেও কিন্তু একই বিষয় হয়। প্রেসিডেন্সিয়াল অর্ডার যখন এনফোর্স থাকবে তখনও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এগুলো বন্ধ করে দিয়ে যেতে পারে। Any such law or executive action cannot be challenged on the ground that they are inconsistent with the specified fundamental rights. তো সে বিষয়ে সেটাও কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করা যাচ্ছে না ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারের সময়তেও। অর্থাৎ যখন লোকসভা সেশনে থাকছে না তখন যদি প্রেসিডেন্ট অর্ডার বের করেন সেক্ষেত্রে সেটাও ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেট বলে কোর্টে যাওয়া যাবে না। When the order ceases to operate, any law so made the extension of inconsistency with the specified fundamental rights ceases to have effect. অর্থাৎ আবার যখন ওটা শুরু হয়ে যাচ্ছে, এমার্জেন্সি শেষ হয়ে যাচ্ছে, তখন আবার নর্মাল অবস্থায় ফিরে আসছে, তখন আবার স্বাভাবিক অবস্থায় চলে আসছে। বাট নো রেমেডি লাইজ ফর এনিথিং ডান ডিউরিং দ্য অপারেশন অফ দ্য অর্ডার ইভেন আফটার দ্য অর্ডার সিজেস টু অপারেট।
এমার্জেন্সির সময় যা করা হলো তার জন্য এমার্জেন্সি পরেও কিন্তু কোর্টে যাওয়া যাবে না। অর্থাৎ এমার্জেন্সির সময় যদি কারো বাক স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হতে পারে, এমার্জেন্সি শেষ হয়ে গেলেও সে কিন্তু বলতে পারে না যে ওই সময় আমার এমার্জেন্সি কেন ছিনিয়ে নেওয়া হয়েছিল, কোর্টে গেল, এই বিষয়টা কিন্তু তখনও চলবে না। This means that a legislative and executive action taken during the operation of the order cannot be challenged even after the order expires. ওর পরেও কিন্তু এটা এক্সপায়ার হয়ে গেলেও তখনও কিন্তু কোর্টে যাওয়া যাচ্ছে না ওই বিষয়টা নিয়ে। দ্য 45th Amendment of 1970 restricted the scope of Article 359 in 2 ways. আবার আর্টিকেল 359 বিষয়টা রেস্ট্রিকশন আনা হচ্ছে দুটো ভিত্তিতে। ফার্স্টলি, দ্য প্রেসিডেন্ট ক্যান নট সাসপেন্ড দ্য রাইট টু মুভ দ্য কোর্ট ফর দ্য ইনফরমেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস গ্যারেন্টেড বাই দ্য আর্টিকেল 20-21। অর্থাৎ সমস্ত ফান্ডামেন্টাল রাইটস বন্ধ করে দিলেও কিন্তু কোর্টে যাওয়া যাচ্ছে না, শুধুমাত্র এই দুটো বাদে। অর্থাৎ রাইট টু লাইফ, আর্টিকেল 20 আর 21, প্রিভেন্টিভ ডিটেনশন যেটা বিষয়টা, আর রাইট টু লাইফ, এইগুলো কিন্তু এমার্জেন্সি চলার সময়তেও বজায় থাকছে। এই দুটো যদি বন্ধ করে দেওয়া হয় ফান্ডামেন্টাল রাইটসে, তখন কিন্তু কোর্টে যাওয়া যেতে পারে, এটা কিন্তু বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইন আদার ওয়ার্ড, রাইট টু প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, আর্টিকেল 20 যেটা বলছে রাইট টু প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, আর্টিকেল 20, আর রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এই দুটো বন্ধ হচ্ছে না, রিমেন ইম্পসিবল ইভেন ডিউরিং এমার্জেন্সি। সেকেন্ডলি, only those laws which are related with the emergency are protected from the being challenged, and not other laws and the executive action taken only under such a law is protected. অর্থাৎ only those laws which are related with the emergency are protected from being challenged. ইমার্জেন্সির আন্ডারে যে সমস্ত লগুলো আছে সেইগুলোকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, অন্য কোনো আইনকে কিন্তু প্রোটেকশন দেওয়া হচ্ছে না, ওই সময় প্রোটেকশন দেওয়া হচ্ছে না। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা আসছে, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। তো এই ফার্স্ট পার্টটা আজকে এখানে কমপ্লিট হলো। এরপরে কিন্তু বাকি অংশ রয়েছে, যে এই আর্টিকেল 358, 59 কি তফাৎ রয়েছে, প্রেসিডেন্ট রুল এর সময় কি হয়, এটা ন্যাশনাল এমার্জেন্সির সময় করা হয়েছিল, এবং কটা ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়েছে, 62, 71, 75, এইগুলো সব পরবর্তী সময়, এবং স্টেট এমার্জেন্সিতে কী হয়, ফিনান্সিয়াল এমার্জেন্সিতে কী হয়, সেই বিষয়গুলো কিন্তু পরদিন কমপ্লিট করবো সেকেন্ড পার্টে। আজকে এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।